দুই দশকের মধ্যে এসএসসিতে পাশের হার সবচেয়ে কম, কমেছে জিপিএ 5ও, ফলাফল বাস্তবসম্মত বললেন শিক্ষামন্ত্রী। দেশকে ঋণ এবং আমদানি নির্ভর করেছে ফ্যাসিস্টরা, প্রধানমন্ত্রী। ধ্বংস করেছে সব কাঠামো, এখন পুনর্গঠনের পালা। বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা, পররাষ্ট্রমন্ত্রী। হাসিনাকে ফেরত পাওয়ার আশা। ফ্যাসিবাদকে আর প্রশ্রয় দেওয়া হবে না, বিরোধী নেতার হুঁশিয়ারি। 24-এর মতো আবারও রাস্তায় নামবে জনগণ। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। দেখছিলেন আইগাস ইউনাইটেড শিরোনাম, এবার বলছি পুরো খবর। দুই দশকের মধ্যে কম পাশের হারের রেকর্ড হলো এবার মাধ্যমিক পর্যায়ের এসএসসি এবং সমমান পরীক্ষায়। সেই সঙ্গে কমেছে জিপিএ 5ও। এবারে গড়ে পাশের হার 62.25%, যা গতবারের চেয়ে 6% কম। সবশেষ 2007 সালে পাশের হার ছিল 57.37। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডেও। শিক্ষামন্ত্রী অবশ্য ফলাফলকে বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট 18,29,485 জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাশ করেছে 11,38,877 জন। পাশের হার 62.25%, গত বছর যা ছিল 68.45%। জিপিএ 5 পেয়েছে মোট 1,16,676 জন, গত বছর এই সংখ্যা ছিল 1,39,032। ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল সুন্দর হয়েছে। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। পরীক্ষার রেজাল্ট হলো এখন জানলাম, এখন আর 5 মাসের মধ্যে ফলাফল কিভাবে উন্নত হলো না হলো সেটা তো আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করতে। আপনি আমাকে মিটিং এর পরে হেল্প করবেন এবং পয়েন্টগুলো দিবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলি নিয়ে দেখব। এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে 6,90,000-এরও বেশি পরীক্ষার্থী। 312টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি, আর 669টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা বোর্ড, গড় পাশের হার 71.63%। সবচেয়ে খারাপ ময়মনসিংহ বোর্ডে, সেখানে পাশের হার 57.39%। কারিগরি বোর্ডে পাশের হার 58.2%, আর মাদ্রাসা বোর্ডে পাশের হার 55.49%। ফলাফল যেন আরও ভালো হয় সামনের দিনে, সেই চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা যখন 2001 সালে দায়িত্ব পেয়েছিলাম, রেজাল্ট ড্রপ টু 28%। আবার যখন আমরা 2006 সালে দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলাম, রেজাল্ট রেইজ আপ টু 77%। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেটর যে আমরা রেজাল্ট যেই জায়গায় ছিল সেখান থেকে ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর আগামী এমন দিনে যদি বেঁচে থাকি সুন্দরভাবে দিতে পারবো। ফ্যাসিবাদের সময় পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছিল। সবচাইতে বেশি ধ্বংসপ্রাপ্ত যে খাত সেটা শিক্ষা ব্যবস্থা। আমরা তো সেখান থেকে সম্পূর্ণভাবে পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং সংস্কার করছি আমাদের একাডেমিক কারিকুলামে। তারপর আমাদের আগামী শিক্ষাবর্ষে হয়তো সব পরিবর্তন একবারে করা সম্ভব হবে না। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য দেশে মোট 25 লাখ আসন রয়েছে এবং সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ফল পেয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এই আনন্দ ছুঁয়ে যায় অভিভাবকদেরকেও। এবছর মোট জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। ছেলেদের তুলনায় ভালো করেছে মেয়েরা। শাহাদাত অভ্রের রিপোর্ট। বাদ ভাঙা এই আনন্দ 10 বছরের সাধনা ও পরিশ্রমের ফল। এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। কেবল শিক্ষার্থীদের নয়, এটি স্পর্শ করেছে অভিভাবকদেরও। নেচে গিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সাফল্যের বহিঃপ্রকাশ করেন শিক্ষার্থীরা। ছবি আর সেলফি তুলে আনন্দের সময়কে ধরে রাখার চেষ্টা করছেন অনেকেই। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার পর ফল প্রকাশের পরপরই উল্লাসে ফেটে পড়েন তারা। নিজের সাফল্যের জন্য শিক্ষক ও বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রছাত্রীরা।
কাঙ্ক্ষিত ফল অর্জিত হয়েছে। আমার বাবা মা আমার উপর অনেক খুশি, এই জন্য আমি অনেক খুশি। প্রথমে তো মহা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার, তারপর বাবা মা, তারপর শিক্ষক, যার তাদের অবদান আসলে অপরিসীম। আমি পুরো শকে ছিলাম যে কি আমি পেয়ে গেছি 5। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বাবাকে দেখি বলতেছি আমি কি আসলেই পেয়েছি। বাবা আমাকে জড়িয়ে ধরছে, আমিও জড়িয়ে ধরে কান্নাকাটি। হ্যাঁ, কনফিডেন্ট ছিলাম যে A+ পাবো, কিন্তু গোল্ডেন পাবো নাকি এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। সবার আগে আমি দেখেছি যে এটা কি GPA 5 নাকি গোল্ডেন, তারপর যখন দেখলাম যে না অ্যাকচুয়ালি গোল্ডেন A+ এসেছে, ওই সময় আমার রিয়াকশনটা আমি নিজেও ঠিক বর্ণনা করতে পারবো না। প্রথমে এরপর আমার বাবা মাকে বলবো, কারণ ওরা অনেক কষ্ট করছে আমার পিছে। যেটা এক্সপেক্ট করেছি সেটাই পেয়েছে আলহামদুলিল্লাহ। আমার বাবা মার অবদান আছে, আমার টিচারদের অবদান আছে। আর সন্তানের সাফল্যে খুশি অভিভাবক ও শিক্ষকরা। আমার মেয়ের রেজাল্ট অনেক ভালো হয়েছে, গোল্ডেন GPA 5 পেয়েছে এবং সে হায়ার ম্যাথে 100 পেয়েছে। আমি অনেক বেশি খুশি। ভাবতেই পারি না যে কি রেজাল্ট, মানে দেখে তারপরে ওই তো ওর আব্বুকে বলছে কান ধরো তো দেখি রেজাল্ট সত্যি নাকি এটা। যে রেজাল্ট করছে আমি অনেক খুশি হয়েছি, আর বাবা অনেক খুশি হয়েছে। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার মোট GPA 5 পেয়েছে 1,16,676 জন, যা গেল বছরের তুলনায় প্রায় 19,000 কম। ফলে এবারও মেয়েরা এগিয়ে। ছেলেদের পাশের হার 59.73% আর মেয়েদের 67.91%। পাশের হার ও GPA কমলেও মেয়েদের সাফল্য এবারও ছাপিয়ে গেছে ছেলেদের। শাহাদাত অফরো, NTV নিউজ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। বিগত 17 বছরে ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ এবং আমদানি নির্ভর করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই রাষ্ট্র এখন পুনর্গঠনের পালা। তিনি বলেন, সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গ্রামীণ জনপদে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। স্বাস্থ্য ও নারী ক্ষমতা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণে জাতীয় সম্মেলনে প্রাথমিকভাবে দিনাজপুরের বোচাগঞ্জের নাফানগর, খুলনার দাকোপের পানখালী এবং রাঙ্গামাটির কাপ্তে উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম 3টিকে মডেল হিসেবে নির্বাচন করা হয়েছে, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 গ্রাম থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রতিনিধিরা। মিতিঙ্গাছড়ি প্রাথমিক বিদ্যালয় নেই বলে চলে। আমরা শিক্ষা নিয়ে দক্ষ হয়ে দেশ উন্নতির কাজ করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, SDGর সফল বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছে দিতে যৌথ প্রচেষ্টা এবং গণতান্ত্রিক সুশাসন জরুরি। তিনি বলেন, ধীরে ধীরে তার সরকারের সহযোগিতা বিস্তৃত হচ্ছে। বর্তমান সরকার পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন, এই 3R কৌশল গ্রহণ করেছে। কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে SDG বাস্তবায়ন সম্ভব নয়। এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের সম্মিলিত সহযোগিতা। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদ দেশের সব কাঠামোকে ধ্বংস করে দিয়ে গেছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ অতিথিরা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 71 এবং 24-এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারণ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। প্রকৃতি যদি এভাবে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তো আমরাই বিপদগ্রস্ত। সেজন্য আমি মনে করি স্কাউট এমন একটি সংগঠন যারা
প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সার্বিকভাবে সমাজ, মানব সমাজ বা প্রকৃতিকে রক্ষা করতে সক্ষম হবে। আমি আহ্বান জানাবো যে আসুন আমরা মানুষকে উদ্বুদ্ধ করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমরা মানুষকে উদ্বুদ্ধ করি প্রকৃতির পাশে দাঁড়ানোর জন্য। আর পরিশেষে আবারও আমি শহীদ পরিবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এই আইন অনুমোদনের ফলে মানবাধিকার কমিশনের কার্যপরিধি ও স্বাধীনতায় পরিবর্তন আসতে পারে। সভায় ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ভিসা পলিসি 2026-এর খসড়ার অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা, অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারি কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনায় স্থান পায়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ সৃষ্টির বিষয়ে গুরুত্ব দিয়েছে ঢাকা। ফেরত চাওয়া হয়েছে ভারতে আশ্রিত শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে আলাদাভাবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। জুলাই বিপ্লবে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং সীমান্ত ইস্যুসহ নানা বিষয় নিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করবে ভারত। সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। পরে এই সাক্ষাতের বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জানান, দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ সৃষ্টির বিষয়ে গুরুত্ব পেয়েছে বৈঠকে। ফেরত চাওয়া হয়েছে শেখ হাসিনাকে। তার যদি কিছু বক্তব্য থাকে, আত্মপক্ষ সমর্থনের কিছু থাকে, সেটা আদালতে বলবে। তো 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বিদ্যান গোষ্ঠী দেখি, এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার যান স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করার উপর জোর দেন। পরে ভারতীয় হাইকমিশনার গণমাধ্যমকে বলেন, দুই দেশের সম্পর্ক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। পিপল অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ লুকিং ফরওয়ার্ড অ্যান্ড উই আর পজিটিভ দ্যাট দুটো লিডার সাথে বসলে, আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলে জানান দীনেশ ত্রিবেদী। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নির্বাচনী সহিংসতার কোনো ঘটনা নয়, বরং তিনি ভারত থেকে পরিচালিত ষড়যন্ত্রের শিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর সিরডা মিলনায়তনে মানবাধিকার সংস্থা অধিকারের নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ প্রতিবেদনের আলোকে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্র নষ্ট করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। রাজনৈতিক দলগুলো মানসিকতা পরিবর্তন না হলে শুধু আইন করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানান তিনি। কোনো ফ্যাসিবাদকে আর প্রশ্রয় দেওয়া হবে না, প্রয়োজনে 24-এর মতো আবারও রাস্তায় নামবে জনগণ, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সোমবার গাইবান্ধায় এক সমাবেশে তিনি আরও বলেন, জামায়াত নেতাকর্মী সহ সব হত্যার বিচার করতে হবে, না হলে আইন হাতে তুলে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। গাইবান্ধা থেকে কৃষ্ণ চাকির পাঠানো রিপোর্ট।
দলের 2 কর্মী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় জেলা জামায়াত আয়োজিত সমাবেশে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের এই সমাবেশে ডাক্তার শফিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে হাজারবার শুকরিয়া আদায় করে রক্তের চাদর করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কিন্তু কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিবে না। আপনারা তৈরি হন। যেইভাবে 24 সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা 10 মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে। জাতির জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ। বিরোধী দলীয় নেতা আরও বলেন, দেশে খুন ও অপরাধের রাজনীতি কায়েম করতে দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় না আনলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা হবে উস্কানি। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। এর আগে বোনারপাড়ায় নিহত 2 দলীয় কর্মীর কবর জিয়ারত করেন জামায়াতের আমির। গত 21 জুন স্থানীয় একটি স্কুলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে জামায়াত কর্মী সাইফুল্লাহ নিহত হন। ওই হামলায় আহত ছাত্র শিবির নেতা সালাউদ্দিন 2 মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনটিভি নিউজ ডেস্ক। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তৃণমূলে মানুষের কাছে আশার সঞ্চার করেছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান উদয়াস্ত পরিশ্রম করছেন, গণমানুষের দুঃখ দুর্দশা ঘুচানোর চেষ্টা করছেন। ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার চেষ্টায় যারা প্রধানমন্ত্রীর বার্তা গ্রহণ করতে পারেননি, সে কারণে হয়তো রদবদল আসতে পারে মন্ত্রিসভায়। সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাসে অগ্রাধিকার কর্মসূচি, কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তার বিষয়ে এনটিভির সঙ্গে একান্তে কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আরও জানাচ্ছেন শফিক শাহিন। দীর্ঘ 15.5 বছর পর জাতির ঘাট থেকে স্বৈরাচারের জগদ্দল পাথর নেমে যায় 2024 সালের 5 আগস্ট। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করে বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। মন্ত্রিসভার আকার ছোট রাখার পাশাপাশি 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি বেঁধে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইস্তিহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মনোযোগী সরকার। তবে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানির বাজারে অস্থিরতা, হামের প্রাদুর্ভাব, বন্যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় তারেক রহমান সরকারকে। প্রধানমন্ত্রী হিসেবে ঢাউস প্রোটোকল না নেয়া, সবার আগে অফিসে গিয়ে সবার পরে অফিস থেকে বের হওয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারে মিতব্যয়ী থাকা সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে। তবে যারা প্রধানমন্ত্রীর বার্তা গ্রহণ করে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি, তাদের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, রদবদল আসতে পারে মন্ত্রিসভায়। 6 মাসের পরে স্বাভাবিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার বিভিন্ন সোর্স রয়েছে, তার উপর ভিত্তি করে মূল্যায়ন হবে, স্বীকৃতি হবে। এটা তো সরকারের চলমান প্রক্রিয়া। নতুন মুখ আসবে কিনা মন্ত্রিসভায়, এগুলো তো নীতি নির্ধারণী সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রী ইখতিয়ারে রয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতি 6 মাসে কতটুকু বাস্তবায়ন করতে পারল তারেক রহমান সরকার? যেগুলো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে সরকারের, নির্বাচনী প্রতিশ্রুতিতে যেখানে এগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছিল, তার প্রত্যেকটাই কিন্তু বাস্তবায়নে সচরাচর একটা দীর্ঘসূত্রিতার প্রয়োজন হয়, একটা লম্বা সময় প্রয়োজন হয় এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখলাম এবার বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠনের পর দ্রুত গতিতে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম কার্যকর করা শুরু করেছে। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড,
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দীর্ঘ মেয়াদে জ্বালানি নিরাপত্তার দিকে এগুচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী খুব ক্লিয়ারলি বলেছেন যে আমরা সোলার বেসড এনার্জিকে প্রায়োরিটাইজ করছি, রিসাইক্লিং এবং রিনিউয়েবল এনার্জিকে আমরা প্রায়োরিটাইজ করছি। একই সাথে আমাদের ওয়েস্ট বেসড এনার্জি যেখানে সম্ভব সেটিকেও কিন্তু বিভিন্ন ধরনের স্কিম এবং প্রজেক্ট নেওয়া হচ্ছে। আমরা এনার্জি ক্রাইসিসটাকে আসলে 360 ডিগ্রি একটা সলিউশন হিসেবে দেখি, যেখানে যতগুলো সম্ভাব্য সোর্স আছে সবগুলো নিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ তৈরি করতে হবে। বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং কর্মক্ষম শ্রমিকদের দেশের বাইরে পাঠানো সরকারের অগ্রাধিকার। দেশে বিনিয়োগ বান্ধব, বাণিজ্য বান্ধব নীতিমালা করা হচ্ছে, কিভাবে বাণিজ্য সম্প্রসারণ করা যায়, কিভাবে বিদেশি বিনিয়োগ আনা যায়, যার মূল ভিত্তি হয়ে উঠবে কর্মসংস্থান। একই সাথে আমাদের ইতিমধ্যে দেখেছেন যে পলিসি অ্যাডাপ্ট করা হয়েছে, যেখানে বন্ধ কলকারখানা খুলে দেওয়া হচ্ছে। এবং বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা এক্সিস্টিং যে মার্কেট, যেখানে গত কয়েক মাস ধরে সমস্যা হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, সেটাকে আরও কীভাবে প্রসারিত করতে পারি, ডিমান্ড ম্যাপিংয়ের কাজ করছি। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ নিয়ে আন্দোলন করছে বিরোধী দলগুলো। সরকারের সাথে বিরোধী দলগুলোর দূরত্ব কি আরও বাড়বে? দেশের সার্বভৌমত্বের প্রশ্নে অবশ্যই আমাদের একটা অটুট ঐক্যের প্রয়োজন রয়েছে। যেখানে সরকার দেশের জন্য ভালো উদ্যোগ নিচ্ছে, অবশ্যই সেটা সাধুবাদ প্রাপ্য। আবার সরকারের যেখানে ভুল রয়েছে সেখানে অবশ্যই যুক্তির সমালোচনা থাকবে, সেটাই তো স্বাভাবিক। শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে সব কিছুর বিরোধিতা করবে, এটা কারো কাম্য না। আবার বিরোধী দল হওয়ার কারণে তাদের কোনো কথা সরকার আমলে দেবে না, সেটাও কাম্য না। একটি দায়িত্বশীল সরকার হিসেবে বিএনপি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। সরকারের এই মুখপাত্র আশা করেন, বিরোধী দলগুলো সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কাজে সহযোগিতা করলে জুলাই পরবর্তী বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। গণ অভ্যুত্থানে দীর্ঘ। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং এস আলম গ্রুপ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে দুর্নীতি দমন কমিশনে। ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার পক্ষে মোহাম্মদ ইয়াসিন আলী অভিযোগটি দায়ের করেছেন। এতে ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা থেকে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের নামে বেনামে ঋণের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। আবেদনে বলা হয়েছে, আসামিরা কখনো ব্যাংকের গ্রাহক সেজে, আবার কখনো ব্যাংক কর্মকর্তা সেজে নানান কৌশলে 500 কোটি টাকা আত্মসাৎ এবং পাচার করেছেন। ফরিদপুরে মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত 10 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে ভাঙ্গা পৌরসভার কৈরুবি সদরদি গ্রামে সংঘর্ষ হয়। পুলিশ এবং এলাকাবাসী জানান, স্থানীয় একটি মাদ্রাসার কয়েকজন ছাত্রীকে একই এলাকার জিহাদ মাতব্বর নামে এক যুবক বেশ কিছুদিন ধরেই উত্ত্যক্ত করছিলেন। সোমবার সকালে মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবাদে জানানো হয়, এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা, পরে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে মারা যায় সানি ব্যাপারী নামে একজন যুবক। আয়কর মওকুফের ক্ষেত্রে পাহাড়ি এবং বাঙালিদের জন্য সমান নীতি প্রণয়ন সহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম ঘিরে দেশবিরোধী নানা ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতির নামে দেশভাগের চক্রান্ত মেনে নেওয়া হবে না। সমাবেশ থেকে উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজি বাইক মালিক শ্রমিকদের কল্যাণ এবং সরকারের রাজস্ব বাড়াতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি এবং মোটর চালিত অটোরিকশা অটো বাইক সার্ভিস লিমিটেড। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 23টি থানা এবং 75টি ওয়ার্ডে ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজি বাইক নিয়মিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, প্রতিটি গাড়ির জন্য নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার মাধ্যমে বড় অঙ্কের রাজস্ব আয় সম্ভব। একই সঙ্গে নিয়মিতকরণের আওতায় এলে অটোরিকশা এবং ইজি বাইক মালিক শ্রমিকদের দীর্ঘদিনের অনিশ্চয়তাও দূর হবে। বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরার পাশাপাশি সরকার এবং নিয়মিত রাজস্ব পাবে। আবারও বিতর্কের মুখে বাফুফে। বেতন নিয়ে জটিলতার অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে বক্তব্য পরিবর্তন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। এদেশকে অনিরাপদ মনে করেন এই কোচ। আর তার অভিযোগ উড়িয়ে দিয়েছে বাফুফের সাধারণ সম্পাদক। ফেডারেশনের মান ক্ষুণ্ণ হওয়ায় কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট।
Just absolutely gutted. All three of us are feeling the same way. We're gutted. Losing money, constant miscommunication, no communication. সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে নিজের অভিযোগগুলো তুলে ধরলেন বাংলাদেশ যুব দলের কোচ জেরার্ড জোন্স। জানিয়েছেন খাবার কেনার টাকাও পাঠাতে পারছেন না পরিবারকে। সত্যি বলতে এটা খুবই হৃদয় বিদারক। প্রতিদিন একটা না একটা নতুন ধাক্কা আসছে, আর আজকের দিনে সমস্যাগুলো যেন আরো বেশি। আমার মনে হচ্ছে আমি আমার পরিবারকে হতাশ করেছি, আমার স্ত্রী এবং সন্তানদের প্রচন্ড হতাশ করেছি। আমি খুবই ভেঙে পড়েছি, সত্যি খুব কষ্ট পাচ্ছি। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। এবার তিনি দাবি করেছেন বেতন পেয়েছেন তিনি। ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে তা ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ জোনসের। এমনকি বর্তমান পরিস্থিতিতে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকার কথা জানিয়েছেন তিনি। জুনিয়র দলের কোচের এমন কাণ্ডে বাফুফে বসেছেন নড়ে চড়ে। ওর অ্যাকাউন্টে টাকা ঢুকছে, উইথড্র করে নেবে, ওর কাছে কার্ড আছে, ও কার্ড করে দেওয়া হয়েছে, চেক করে দেওয়া হয়েছে, টাকা তুলুক। 10 তারিখের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমাদের চুক্তি ভঙ্গ করছে। আমিও আমাদের উচিত হচ্ছে ওটা তার এগেইনস্টে ব্যবস্থা। মাত্র 3 মাস আগে অনূর্ধ্ব 20 দলের দায়িত্ব নেন এই ইংলিশ কোচ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে 100টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। দলের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক দাঁড়িয়ে আছেন 7000 রানের ক্লাবের সামনে। ক্যারিয়ারে শেষ লগ্নে এসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক। জানিয়ে কিছুটা আক্ষেপ আছে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের, আক্ষেপ আছে মুশফিকের শৈশবের কোচেরও। মমিনুর রিপনের রিপোর্ট। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুশফিকুর রহিম যেন এক উজ্জ্বল নক্ষত্র। 2 দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে সাদা পোশাকে দেশের ক্রিকেটকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন মিস্টার ডিপেন্ডেবল। দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকের ক্যারিয়ারে দ্বিশতক আছে মোট 3টি। প্রথম বাংলাদেশি হিসেবে 100 টেস্ট খেলার অন্যান্য রেকর্ডটাও 39 বছর বয়সী এই ক্রিকেটারের। দেশের হয়ে সর্বোচ্চ 6806 রান করা এই ব্যাটার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে প্রথম খেলছেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, যেখানে তাকে টানছে 7000 রানের মাইলফলক। জানিয়ে উচ্ছ্বসিত দেশের এই সাবেক তারকা ক্রিকেটার। 7000 রান কিন্তু বাড়ির কাছে না টেস্ট ম্যাচে করা। তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা হিস্টোরি। বাট আমি মনে করি যে নেক্সট জেনারেশন যারা আসবে মুশফিকের যদি ওইভাবে ফলো করে, ওই কীভাবে প্রিপারেশন নিচ্ছে, কীভাবে ওই ম্যাচের জন্য তৈরি হচ্ছে, তা আমি মনে করি অনেক কিছু এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটকে। মুশফিককে নিয়ে রোমাঞ্চিত তার বিকেএসপির কোচ মতিউর রহমানও। পুরো বিশ্ব যখন আচ্ছন্ন টি-20 ক্রিকেটের উন্মাদনায়, তখন টেস্টে মুশফিকের নিবেদনে বিস্মিত তার কোচ। জানালেন কোচিংয়ের শুরু থেকেই ডিসিপ্লিনে অনন্য ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। আমি তো অনেক ছেলেকেই কোচিং করিয়েছি, সবাই তো আর মুশফিক হয়নি, এত বিখ্যাত প্লেয়ার হয়নি। তো এই জন্য আমি সর্বপ্রথম নিজেকে গর্বিত মনে করব যে ওকে আমি আমার ব্যাচে পেয়েছি। পরিশ্রমী এবং ডিসিপ্লিন, এইটাই তাকে এত দীর্ঘ সময় ক্রিকেট খেলিয়েছে। আমি তার জন্য দোয়া করি সে যতদিন সুস্থ থাকবে দেশকে দিয়ে যাক, আর সে আরও অনেক কিছু করুক দেশের জন্য, আরও অনেক বেশি রান করুক এবং আরও ইতিহাস গড়ুক, এটাই আমি তার কাছে কামনা করছি। 2005 সালে লর্ডসে অভিষেক হওয়া এই ব্যাটারের জন্য 2026 সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া কিছুটা বিস্ময়ের। তবে অস্ট্রেলিয়ার মতো প্রতিকূল কন্ডিশনে মুশফিকুর রহিমের দীর্ঘ অভিজ্ঞতা ও বিচক্ষণতা হয়ে উঠতে পারে দলের জন্য বড় আশীর্বাদ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তুতি ম্যাচে অসহায় আত্মসমর্পণ করলেও প্রথম টেস্টে সফররতদের ভালো খেলা নিয়ে আশাবাদী পেসার তাসকিন আহমেদ। এছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পারার এই সুযোগ কাজে লাগাতে চান এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা নতুন নয় তাসকিনের জন্য। 2012 সালে অস্ট্রেলিয়ার মাটিতে যুব বিশ্বকাপ খেলা তাসকিন পরবর্তীতে খেলেছেন 2টি বিশ্বকাপ। 13 আগস্ট ড্যারোনিয়ার প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। 22 আগস্ট ম্যাকাইতে হবে দ্বিতীয় টেস্ট। এই 2 ম্যাচে বাংলাদেশের কাজটা কতটা কঠিন হবে তা কিছুটা টের পাওয়া গেছে প্রস্তুতি ম্যাচেই। দ্বিতীয় ইনিংসে 54 রানে অল আউট হয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে তারা ম্যাচ হেরেছে ইনিংসের ব্যবধানে। তবে আপাতত সে ধাক্কা ভুলে ভালো খেলাতে মনোযোগী হতে চান তাসকিন। খবর শেষ করছি, তবে যাবার আগে আইগাস ইউনাইটেড শিরোনামগুলো বলছি আরও একবার। 2 দশকের মধ্যে এসএসসিতে পাশের হার সবচেয়ে কম, কমেছে জিপিএ 5ও, ফলাফল বাস্তবসম্মত বললেন শিক্ষামন্ত্রী। দেশকে ঋণ এবং আমদানি নির্ভর করেছে ফ্যাসিস্টরা, প্রধানমন্ত্রী। ধ্বংস হওয়া সব কাঠামো এখন পুনর্গঠনের পালা। বাংলাদেশ ভারত সম্পর্কে এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা, পররাষ্ট্রমন্ত্রী। হাসিনাকে ফেরত পাবার আশা।
ফ্যাসিবাদকে আর প্রশ্রয় দেওয়া হবে না, বিরোধী নেতার হুঁশিয়ারি। 24-এর মতো আবারও রাস্তায় নামবে জনগণ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।